আবিরের উত্তর শোনা গেল না। তানবীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনই চাওয়াচাওয়ি করলো। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানবীর ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে এসে বসে সে ভার্সিটির সামনের সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানবীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানবীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানবীরও অন্যদিকে তাকিয়েছে। কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে, তোমার চোখে কি পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট ভাইয়া? বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানবীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রুযুগল কোঁচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে তো চোখ এত লাল হয়? আমায় ব্যাককল পাইছো? ভালো করে তাকাও তো দেখি। তানবীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানবীর কপাল গুটিয়ে প্রশ্ন করলো, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এই সব কিছুর জন্য চিকিৎসা ভাবিই করবে। তানবীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়েদের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকনামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানবীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করলো, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোনো মহিষীর কপাল যে পুড়বে আল্লাহ ভালো জানে। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলেছে আমার ভাই যতটা রাগী তার থেকেও কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানবীর চলে এসেছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানবীরের দিকে এগিয়ে দিয়েছে। তানবীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করেও 4-5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানবীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজুড়িতে তানবীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানবীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার ললিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দর নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখছে তানবীর, কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরুতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো থাকতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুইয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানবীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলেই বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়, যেই ছটফটানির নাম বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে তানবীর মুগ্ধ আঁখিতে বন্যাকেই দেখছে। আচমকা তানবীরের দু ঠোঁটের এক কোণে কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়ংসু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষে অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানবীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানবীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানবীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়। সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে এসেছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসবো। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল,
ইমার্জেন্সি বাসায় যেতে হবে, যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা? তানভীর গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকে তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপরে। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় এসেছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে এসেছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেললো। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দু হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করলো, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজায় গেছে, পাখনা দুটো আজই পুড়ায় দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস কি করে হয়? তার বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আজকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছো? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চ স্বরে পিএসকে ডাকলো। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমিই যাও। নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে এসেছে। কাগজের ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের 106তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, যার জন্য পর্বটা বেশি বড় করতে পারলাম না। আজকে এতটুকুই রাখো, কালকে দেখি, কালকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব।